নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। পূর্ব বর্ধমান শহরের রেনেসা উপনগরী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের যোগ থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম হামিম মণ্ডল। ধৃত হামিমের কাছ থেকে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সূচি ও ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি। দাবি, মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক করেছিল জৈশ গোষ্ঠীর এই জঙ্গি। বঙ্গে ফের জঙ্গি যোগে যুবক গ্রেফতার। বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, প্রাথমিক তদন্তে ধৃতের সঙ্গে জৈশ-ই মোহাম্মদের যোগাযোগের কিছু সূত্র মিলেছে। আরও জানা গেছে, হামিম আইএসআই এর সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের সদস্য। লিঙ্ক প্যান হিসাবে কাজ করত জঙ্গি হামিম। জঙ্গি সংগঠনের সঙ্গে সোশ্যাল যোগ। জৈশের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হামিম। ভোট ফল প্রকাশের পর থেকেই বর্ধমানে থাকতো সে। বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা জৈশ জঙ্গি। বর্ধমানের রেনেসা আবাসনে গা ঢাকা দিয়েছিল হামিম। কিছুদিন হাওড়ায় পিলখানায় ভাড়া ছিল হামিম। আজ বর্ধমান রেনেসা আবাসন থেকে এসটিএফ এর হাতে গ্রেফতার হামিম মণ্ডল, বয়স 23। ধৃত হামিমের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি। তবে কি ওই জঙ্গি গোষ্ঠী মুখ্যমন্ত্রীর প্রাণনাশের ছক কষছিল? উঠছে সেই প্রশ্ন। হামিম যে ব্যক্তির বাড়ি ভাড়া নিয়েছিলেন তার নাম মইনুরউদ্দিন মণ্ডল, বয়স 45। আজ বর্ধমান আদালত তাকে 14 দিন এসটিএফ এর রিমান্ডে থাকার নির্দেশ দিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পুরো বিষয়টি নিয়ে তদন্ত করার পরে সবিস্তারে সব জানা যাবে। আগামীকাল এসটিএফ এর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আপনাদেরকে দিই। কারণ না আই এম নট পাসিং এনি কমেন্ট। ইটস আ ভেরি সেনসিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরো ইলেকট্রনিক ডিভাইস গুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এইভাবে বলা যায় না, প্লিজ ওয়েট। পূর্ব বর্ধমানের জঙ্গি গ্রেফতারির ঘটনায় জানা গিয়েছে, জৈশের সঙ্গে যোগ থাকার পাশাপাশি কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গেও তার সম্ভাব্য যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই সমস্ত তথ্য এখনো তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি। আপনারা যা দেখছেন আমরাও তাই দেখছি, আমরাও তাই শুনে এসেছি কি হয়েছে এখানে। আমরা এটা দেখবো, আমরা সবসময় এটাই বলবো যে যে ভাড়া নিয়ে এসে ভাড়াটিকে আনছে তাকে ওকে টাইট করি। বলছে তো, আমি তো দেখিনি। না আমি দেখিনি। কি বলবো, রেনেসাবাসীদের বলে আমরা খুব ভয় আতঙ্ক, এরকম ঘটনা থেকে আমরা আতঙ্কিত। ওটা যেন না হয় এরপরে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস এবং কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। সেগুলির ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে। সূত্রের খবর, উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে তার যোগাযোগের নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ওঙ্কার বাংলা। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, এই যে ঘটনা নিয়ে আজকে কার্যত বলা যেতে পারে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে, এই ঘটনার সঙ্গে আমরা যদি বেশ কিছুদিন পিছিয়ে যাই তখন দেখা যাবে একটি ঘটনা ঘটেছিল। রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ঠিক আগেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যিনি ছিলেন চন্দ্রনাথ রথ, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল বর্ধমানে। তার পরবর্তীতে আমরা আজকে যে খবর দেখতে পেলাম যে বর্ধমানে হামিম মণ্ডল তিনি মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর আবার নজর রাখছিলেন। তাহলে কি কোথাও গিয়ে এই রাজ্য সন্ত্রাসবাদীদের কাছে সেফ জোন হিসাবে বাধা পাচ্ছিল? তাই কি মুখ্যমন্ত্রীর ওপর নজরদারি রাখছিল তারা? দেবাঞ্জলি, যেটা বিষয় আমরা যদি একটু পেছন দিকে ফিরে তাকাই আর কি, ফেলে আসা দিনগুলোর দিকে তাকাই। সম্ভবত আমি ভুল না বললে 9 মে এ রাজ্যের নতুন সরকার শপথ নিয়েছিল, আর ঠিক তার আগে সম্ভবত 6 মে তখনও মুখ্যমন্ত্রী পদে শপথ নেননি শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তিনি
তার মধ্যম গ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন এবং সেখানে তাকে প্ল্যান করে গুলি করা হয়। তারপরে যতটুক আমরা তদন্তে জানতে পেরেছি, যেভাবে ওই প্ল্যানিংটা ছিল, এটা সাধারণ কোনো আততায়ী বা সাধারণ কোনো মানুষ, মানে যারা এইসব সমাজবিরোধীমূলক কাজকর্মে যুক্ত বা খুনি যারা, তারা কিন্তু সাধারণ কোনো খুনি নয়, তারা কিন্তু বেশ পেশাদার খুনি। এবং নিশ্চয়ই এটা আহ, মানে আমাদের অন্য রাজ্য এবং সেই অন্য রাজ্যে যারা পেশাদার খুনি, তাদের সঙ্গে একটা বিরাট যোগ ছিল। তো এখনো সেই রহস্য, অর্থাৎ চন্দ্রনাথ রথের মৃত্যু রহস্য এখনো কিন্তু আমরা পুরোপুরি জানতে পারিনি, তদন্ত চলছে, নিশ্চয়ই আগামী দিনে সেটা জানতে পারবো। কিন্তু তার পরপরে যদি দেখা যায়, নতুন সরকার শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী এবং আরো একজন, যা জানা যাচ্ছে, তাদেরকে অনুসরণ করা হচ্ছে, তাদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, কোথায় কোথায় কি যাওয়া হচ্ছে এবং কিভাবে ভিআইপি মুভমেন্ট করা হচ্ছে। আজকে যেটা এসটিএফ সূত্রে জানা গেছে যে এই যে হামিম বলে যাকে আজকে গ্রেফতার করা হয়েছে, সে বর্ধমানের থাকে এবং এইখানে একটি গেঞ্জি কারখানায়, পিলখানায় কাজ করতো। তারপরে পুজোর পরে সেখানে যে ওই কিউআর কোড লাগানো যে কাজ আছে সেগুলো করতো, তারপরে সে আবার নাকি ফিরে যায়। কিন্তু এবং সেখানে একটা অভিজাত আবাসন, সম্ভবত আবাসনটার নাম রেনেসা, রেনেস আবাসনে সে থাকছে। এবং যা জানা যাচ্ছে যে ধৃতের মোবাইল ফোন সহ একাধিক যে ডিভাইস, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস, সেই ইলেকট্রনিক ডিভাইসগুলো থেকে যেটা জানা যাচ্ছে যে এটা কিন্তু কোনো একজন মানে সাধারণ মানে সন্ত্রাসবাদী, এমনি সন্ত্রাসবাদী নয়, এটা কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং তার সঙ্গী আজমল গুজ্জার এর সঙ্গে যোগ রয়েছে। আর এটা আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এর সঙ্গে একটা কিন্তু মাদক যোগও পাওয়া যাচ্ছে। এবং এর পেছনে পুরোটাই রয়েছে কিন্তু পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। এবং যা জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে, যেটা বিভিন্ন সংবাদ থেকে জানা যাচ্ছে যে প্রায় বছর খানেক ধরে এই শাহজাদ গোষ্ঠীর সঙ্গে কিন্তু এই হামিমের যোগাযোগ চলছে। এবং হামিমের সঙ্গে এই শাহজাদ তার যে গোষ্ঠীর যোগাযোগ, সেটাও আবার সমাজ মাধ্যমে যোগাযোগ হয়েছে। তো এবং যা জানা যাচ্ছে যে এই শাহজাদা কিন্তু এর অতীত রেকর্ডও খুব খারাপ। তো এইখান থেকেই প্রশ্ন যে এই রাজ্যে বেশ কিছু রাজনৈতিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর যে নজরদারি চালানো হচ্ছিল, এবং তার মূল পান্ডা হচ্ছে এই হামিম। তো এই হামিম মেয়ের তালিকায় প্রথম নাম ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই গতিবিধি ওপর সে নজর রাখছিল। এবং নজরদারি কতটা সফল হয়েছে সেটা এখনো স্পষ্ট না হলেও এটা কিন্তু কোথাও মনে হচ্ছে যে ওই যে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগে তার যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে যেভাবে আততায়ীরা গুলি করেছে এবং যে পরিকল্পনা করে দিনের পর দিন রেকি করে যে করা হয়েছে, আজকেও এই যে হামিম ধরা পড়ার পরে এইটা কিন্তু কোথাও মনে হচ্ছে যে এইটা কিন্তু একদিনের মানে কি বলে পরিকল্পনা নয়, অর্থাৎ এই পরিকল্পনাটা দীর্ঘদিন ধরে করে আসছে। এখন দেখার যে নিশ্চয়ই যে ওই একদিকে চন্দ্রনাথ রথের মৃত্যু, হ্যাঁ, নিহত হওয়ার ঘটনা, এবং সেই সঙ্গে আবার মুখ্যমন্ত্রীর গতিবিধি, এর সঙ্গে কি কোনো যোগাযোগ আছে, এটা নিশ্চয়ই গোয়েন্দারা সেটা দেখবে। একদমই দাদা। দাদা, এর পাশাপাশি যে যে প্রসঙ্গটা আপনি এই ঘটনায় তুললেন, যে মাদক সন্ত্রাস, এই একটা প্রসঙ্গ কিন্তু আজকের এই ঘটনায় উঠে আসছে। পাক মদতে পুষ্ট এই মাদক সন্ত্রাস মানচিত্রে পশ্চিমবঙ্গ নতুন একটা মডিউল বলা যেতে পারে। এই মডিউল কিভাবে প্রভাব বিস্তার করছিল, কি মনে হচ্ছে সে বিষয়? দেখো, এখন যেটা মানে আমরা যদি দেখি না, যে এই যে জেনজি বলা হচ্ছে, বা কলেজ, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন জায়গায় তারা এই একটা শ্রেণীর ছেলে মেয়েদের মাদকাসক্ত দেখা যায়। এটা হয়, একটা বয়সে এটা হয়, এটা কোনো ব্যাপার না।
কিন্তু এই সন্ত্রাসবাদীরা কিন্তু টার্গেট করে এই এই শ্রেণীর ছেলে মেয়েদেরই। ঠিক, এবং তার সঙ্গে যদি একটু ওই ধর্মীয় ব্যাপার স্যাপারগুলো থাকে, তো কি করে এই ধর্মীয় ব্যাপারগুলোকেও তারা কি এই মাদকের মাধ্যমে তাদেরকে নিয়ে এসে ধর্মীয় ব্যাপার স্যাপারগুলোকেও তারা কি করে, মানে তাদের আকৃষ্ট করার চেষ্টা করে। আর ঠিক সেই জিনিসটাই কিন্তু এটা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে আহ, এই যে এখানে এই যে মাদক কারবার, মাদকটা কিন্তু এখন নতুন ভাবে কি হচ্ছে যে মাদক ছড়িয়ে সেটাকে প্রথমে মাদকাসক্ত করে দাও, মানে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, তারপরে তারা টাকা দিয়ে মাদক কিনবে, তাহলে এটা একটা বড় ব্যবসা, এবং সেই টাকা দিয়েই সন্ত্রাসবাদী কাজ করা। এবং টাকা না পেলে তাদের সঙ্গে তাদের অ্যাকাউন্টে প্রথম প্রথম টাকা দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারাও বিশ্বাসযোগ্যতা অর্জন করছে। তারপরে তারা ওই ধর্মীয় নানান রকম আদব কায়দা তাদেরকে শেখানো হচ্ছে, করে তাদেরকে এই জায়গাটায় নিয়ে আসছে। ওই যেটার কথা বলছিলাম যে আজমল, যেটা শাহজাদা ভাট্টি এবং আজমল গুর্জর, হ্যাঁ, এই গত কয়েকদিন ধরেই পাকিস্তান থেকে ভারতে মাদক এবং অস্ত্র পাচার, এবং ভারতের বিভিন্ন প্রান্তে সেই মাদকের টাকা ব্যবহার করে নাশকতা এবং খুনের একাধিক ঘটনার সঙ্গে যোগ মিলেছে এই শাহজাদা গোষ্ঠী, এবং এর পেছনে রয়েছে আইএসআই। এবং এই যে শাহজাদা গোষ্ঠী, এটা কিন্তু এখানে নয়, এটা যে তৈরি হচ্ছে এটা কিন্তু ওই নেটের মাধ্যমে, যেটা হচ্ছে এই শাহজাদাও কিন্তু একসময় পাকিস্তানের পাঞ্জাবের নেট প্রভাবী হিসেবে জনপ্রিয় ছিল, এবং কিছুদিনের মধ্যে পাকিস্তানে বেশ কিছু অপরাধে সে জড়িয়ে পড়ে, সেখানের মধ্যে ধর্ষণও ছিল। এবং এই শাহজাদা গ্রেপ্তারি এড়াতে কিন্তু শাহজাদ গোষ্ঠী যে ও কিন্তু মাথা, ও কিন্তু গ্রেপ্তারি এড়াতে দুবাইতে আশ্রয় নিয়েছিল, এবং সেখানেই তার এই মানে আইএসআই এর সাথে ঘনিষ্ঠতা, এবং তাদের পরিকল্পনাতেই এই যে মাদক সন্ত্রাস, সেই মাদক সন্ত্রাসের কাজ শুরু করে। এবং এই মাদক সন্ত্রাসে যে নেট প্রভাবী ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো এরকম মাধ্যম, যেখানে 333 অর্থাৎ 333 নামে প্রকাশ্যে আসা শুরু করে এই কি বলে নেট প্রভাবী। এবং এইখানে ওই 333 যে পেজ, অর্থাৎ আমরা যদি দেখি ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবের মতো এই পেজে যারা যারা প্রতিক্রিয়া দেয়, বা আমরা যেটা বলি লাইক দেয় বা মন্তব্য করে, তাদের থেকেই কিন্তু এবারে আস্তে আস্তে শুরু হয় বাছাই পর্ব। এই বাছাই পর্ব কি করে না, প্রাথমিক বাছাইয়ের পর তাদের সমাজ মাধ্যমে এবং তারপরে সরাসরি ভিডিও কল করা হয়, ভিডিও কল করে যোগাযোগ শুরু করে শাহজাদা এবং তার সাবজেক্টটা, এবং তাদেরকে নানা প্রলোভন দেখানো হয়। এই যে যারা মাদকাসক্ত হয়ে পড়লো তাদেরকে বা নানা প্রলোভন দেখানো হয়, এবং এই প্রলোভনে ফাঁদেই কিন্তু তখন তারা পা দেয়। এবং ভাষাগত কারণে যেটা জানা যাচ্ছে, মানে গোয়েন্দাদের যেটা বলছে যে ভাষাগত মিলের কারণে ভারতে প্রথম পাঞ্জাবকে টার্গেট করে এই মডিউল শুরু করেন শাহজাদা, এবং সাহায্য নেন ভারতের আরো এক কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই। আমরা জানি লরেন্স বিষ্ণুই একটা কুখ্যাত গ্যাংস্টার এই ভারতে, এবং এই ছেলে মেয়েগুলোকে কি করে বাছাই করা ছেলে মেয়েগুলোর অ্যাকাউন্টে 5-10 হাজার টাকা পাঠিয়ে দেয়, যাতে তারা একদিকে মাদক এবং অন্যদিকে এই সমস্ত কাজগুলোর কাছে সঙ্গে তারা যুক্ত হতে পারে, ফলে তারা এদের প্রতি বিশ্বস্ত হয়ে পড়ে। এবং তারপরে যেটা করে যে বিভিন্ন জায়গায় একজনের মাধ্যমে আরেকজন, এরকম ভাবে মাদক পাচার চক্রটাকে তারা বাড়িয়ে ফেলে। এবং পাঞ্জাবের এরপরে মাদকের পরে তারপরে তারা অস্ত্র দেয়, মানে লোভে 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 এদেরকে বাড়িয়ে মাদক থেকে অস্ত্র, অস্ত্র থেকে তাদেরকে এই বিভিন্ন সন্ত্রাসবাদীমূলক কাজকর্মে তারা তাদের উদ্বুদ্ধ করে, ধর্মীয় প্রভাব সেখানে উদ্বুদ্ধ করে। এইভাবে পুরো মডিউলটা কিন্তু ছড়িয়ে গেছিল। এবং যা জানা যাচ্ছে যে মাদক বিক্রির যে একটা অংশ টাকা আসতো, সেটা দিয়েই এই দেশে বিভিন্ন জায়গায় নাশকতার ছক করা হয়েছিল, সেটা দিল্লি বলো, সেটা মহারাষ্ট্র বলো, সেটা পশ্চিমবঙ্গ বলো, সেটা। তবে এইটা ঘটনা যে এই মাদক বা এই যে সন্ত্রাস যেটা শুরু হয়েছে, এই কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি আগে অর্থাৎ আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে যে গুলি করা হয়েছিল, বা এখন যেভাবে এটা হচ্ছে, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই রাজ্যকে কিন্তু এবার টার্গেট করা হচ্ছে। কারণ এতদিন পর্যন্ত এই রাজ্যটা একটা সেফ জোন ছিল, কোথাও গিয়ে আমার মনে হয় যে এই রাজ্যটাকে
যেহেতু এখানে নতুন সরকার, বিজেপি সরকার, অনুপ্রবেশকারীদের প্রতি কড়াকড়ি মনোভাব, সীমান্তে বর্ডারে যে জমি দিয়ে সেখানে সীমান্তে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের উত্তরবঙ্গে যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারেও জোরদার নিরাপত্তা এবং চারদিকে ড্রোন থেকে শুরু করে নানান রকম বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে এবং 50 কিলোমিটার এরিয়া পর্যন্ত, মানে ফেন্সিং বর্ডার থেকে 50 কিলোমিটার ভিতর এরিয়া পর্যন্ত কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স কাজ করতে পারবে, যেটা আগে ছিল না। ফলে এই সমস্ত মডিউলগুলো, মানে বিশেষ করে বাংলাদেশ থেকে যে মডিউল আসতো, মানে পাকিস্তান বাংলাদেশ হয়ে বা শ্রীলঙ্কা হয়ে চীন হয়ে এই মডেলগুলো যে মানে আসতো, সেই মডেলগুলো আসার ফলে যেটা হচ্ছে যে যেটা আসতো আর কি, সেটা কিন্তু কোথাও আস্তে 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 বাধাপ্রাপ্ত হচ্ছে। কারণ নিরাপত্তা ব্যবস্থা যত জোরদার হচ্ছে, বিএসএফ যত সক্রিয় হয়ে উঠছে, সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো ঘিরে ফেলা হচ্ছে, অনুপ্রবেশ বন্ধ হচ্ছে। এইটা কিন্তু একটা এই পশ্চিমবঙ্গের কাছে এখন যার জন্য বড় থ্রেট হয়ে উঠেছে, যে যেন তেন প্রকারেণ একটা নাশকতা তৈরি করতে হবে। ধর্মীয় নেতা বা রাজনৈতিক নেতা যারা রয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। এইভাবেই পুরো এই মডিউলটা কাজ করছে। দেবাঞ্জলি। একদমই দাদা। দাদা, এই যে হামিম মণ্ডল, এর সাথে তো জৈশ গোষ্ঠীর একটা সম্পর্ক রয়েছে, সেটা তো জানাই যাচ্ছে। আর কোন কোন সন্ত্রাসবাদী সংগঠন এর সঙ্গে যুক্ত থাকতে পারে, সেই বিষয়ে একটু ছোট করে জানতে চাইবো। একদম। হুম। আহ, এই 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 যে যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, যেমন আমরা যদি বাংলাদেশে যে নির্বাচন হলো এবং সেখানে এখন আওয়ামী লীগ নেই, হ্যাঁ, সেখানে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু যেটা দেখা গেছে যে বাংলাদেশে যে শক্তিটা, মৌলবাদ শক্তি, তাদের যে যারা যারা জয়ী হয়েছে আর কি, জামাতে ইসলামী হোক বা এই রকম মৌলবাদী শক্তি, যারা যারা মৌলবাদকে সমর্থন করে, তারা কিন্তু ওই বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি রয়েছে। ফলে এইটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট থ্রেট ছিল এতদিন, কারণ হচ্ছে যে খোলা সীমান্ত ছিল এবং ফলে ওই জায়গাটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট থ্রেট ছিল। এখন যখন পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পরে এই সীমান্তে জমি দেওয়া শুরু করলো এবং কাঁটাতারের বেড়া দেওয়া শুরু হয়ে গেছে, ফেন্সিং দেওয়া শুরু হয়ে গেছে, তো সেই জায়গাটা থেকে এরা কিন্তু যতটা সক্রিয় ছিল, আস্তে আস্তে সেই সক্রিয়তা তাদের কমছে। ফলে তারা অন্য কোনো রকম ভাবে চেষ্টা করছে। তাই ওই একের পর এক নতুন নতুন নাম বদলে নতুন নতুন মৌলবাদী সংগঠন, যেগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে এবং যেগুলো কোনো ট্রেসও পাওয়াও মুশকিল, যাদের মধ্যে এই এতদিন ধরে যেটা জৈশ মোহাম্মদের কথা বলছি, এটা খুব মানে মানে সন্ত্রাসবাদীদের একটা বড় সংগঠন। কিন্তু এখন যা জানা যাচ্ছে যে তেহরিক ই তালিবান হিন্দুস্তান, এই যে শাহজাদ যেটা, হ্যাঁ, এ হাইব্রিড জঙ্গি মডেল তৈরির একটা উন্নত মানে বড় হাতিয়ার হলো তেহরিক ই তালিবান হিন্দুস্তান নামে এই সংগঠন। এই সংগঠনকে সামনে রেখে ধর্মীয় মৌলবাদের উস্কানি দিয়ে দলে টানে এই গোষ্ঠী। এই কিছুক্ষণ আগে যে আলোচনায় বলছিলাম যে ধর্মীয় যে মৌলবাদ, এই ধর্মীয় মৌলবাদ বা ধর্মীয় নানান রকম কার্যকলাপের মাধ্যমে নতুন নতুন ছেলে মেয়েদের আকৃষ্ট করা হয় সমাজ মাধ্যমে, ঠিক এই জিনিসটাই কিন্তু করে তেহরিক ই তালিবান হিন্দুস্তান। এদের কাজ হচ্ছে এই নানান রকম মৌলবাদ, ধর্মীয় মৌলবাদের উস্কানি দিয়ে এই দলে টানা এবং ধর্মীয় ভাবাবেগ যেটা, সেটাকে ব্যবহার করে আরো বেশ কিছু রাজ্যে তারা কিন্তু এই নতুন নতুন ছেলেদের অর্থাৎ নিয়োগ করার কাজে যুক্ত করছে এই তেহরিক ই তালিবান গোষ্ঠী। এবং এখনো পর্যন্ত গত 7 মাসে যেটা গোয়েন্দা সংস্থার থেকে জানা যাচ্ছে, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ থেকে শুরু করে অসময়েও গোয়েন্দাদের দেওয়া তথ্য এবং আমাদের রাজ্য পুলিশের যৌথ অভিযানে এখনো পর্যন্ত 2 ডজন যুবক যে গ্রেপ্তার হয়েছেন, যারা এই তেহরিক ইন তালিবান হিন্দুস্তান শাহজাদার হয়ে কাজ করছিল এবং তাদের কয়েকজনের কাছ থেকে নাকি বিদেশি অস্ত্র থেকে শুরু করে মাদকও পাওয়া গেছে এবং এই পুরো জিনিসটাই কিন্তু নাশকতার জন্যই নাকি তারা তৈরি ছিল বা প্রস্তুত হচ্ছিল। এর ফলে এই যে হামিম মণ্ডল যে গ্রেপ্তার হলো বর্ধমান থেকে, এই হামিম মণ্ডলের গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে
শাহজাদের যে মাদক সন্ত্রাস মানে যে বিষয়টা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্রে নতুনভাবে যুক্ত হয়ে গেল। অর্থাৎ এতদিন এখানে যে মাদক চক্রটা ছিল সেটা কিন্তু স্থানীয় স্তরে হলো, এখন যেটা দেখা যাচ্ছে যে এই মাদক দিয়ে এবং অনলাইনের মাধ্যমে নতুন নতুন ছেলে মেয়েদের ধর্মীয় নানান রকম কালচারে তাদেরকে উদ্বুদ্ধ করে এই গোষ্ঠীগুলো কাজ করছিল। এবং এই রাজ্যে এবং অন্যান্য রাজ্যে নানান রকম যে সমস্ত আরো গোষ্ঠী রয়েছে তারা কতটা সক্রিয় তা নিয়ে কিন্তু প্রত্যেক রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স সহ পুলিশ কাজ করছে। সেই সঙ্গে কেন্দ্রের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আইবি থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে সেই সংস্থাও কিন্তু কাজ করছে। একদম। তবে এটা ঘটনা, এ রাজ্যে নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে সন্ত্রাসবাদের যে একটা জায়গা, অর্থাৎ এখানে কিছু হতো না, কিন্তু এখান থেকে সন্ত্রাসবাদীদের তৈরি করা, উদ্বুদ্ধ করা এবং সন্ত্রাসবাদের যে একটা আতুর ঘর বলা হতো সেটা যেন কোথাও ধাক্কা খেতে চলেছে। একদম একদম। দেবাঞ্জন, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আজকের যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে খবর, মুখ্যমন্ত্রীর ওপরে যে হামলার ছক কষা হয়েছিল এবং সেই ঘটনায় যে ধৃত, সেই ধৃতের নাম হামিম মণ্ডল, তাকে আজকে এসটিএফ এর হাতে, স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয়েছে হামিম মণ্ডল। স্বাভাবিকভাবে এই ঘটনাতে কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তাল।